শুভ সকাল, উদীয়মান সূর্যের দেশে আজকে আমাদের প্রথম সকাল। আমরা আছি ভালুকপংয়ে। এখন বাজে সকাল 6:30। আমরা এখন বেরোচ্ছি। আমাদের আজকে সকালের প্ল্যান হচ্ছে আমরা এখন যাব জিয়া ভরলি একটা বলে জায়গা আছে, সেখানে আমরা করতে যাব রিভার রাফটিং। তো সবাই মোটামুটি রেডি। আমরা এখন বেরোবো, গাড়ি আসছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা একটা অফবিট জায়গা, তো আমরা এখানে যাচ্ছি ফার্স্ট টাইম এক্সপ্লোর করতে। আপনাদের গিয়ে দেখাচ্ছি জায়গাটা কেমন সুন্দর রিভার রাফটিং হয়। চলুন। আমাদের এই হোটেল থেকে মোটামুটি 8 ঘন্টার ডিস্টেন্স যে জায়গাটা রিভার রাফটিং পয়েন্টটা, ওখান পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা কালকেই বুকিং সেরে রেখেছিলাম। প্রসেস হচ্ছে, একটা কন্ট্যাক্ট ডিটেলস আমি মেনশন করে দেবো, কীভাবে আপনারা বুকিং করবেন ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। যারা যাচ্ছে টোটাল তাদের সবার নাম, যে কোনো একজনের একটা আধার কার্ড বা যে কোনো একটা আইডেন্টিটি কার্ড পাঠাতে হবে, আর একটা পারমিট আছে, পারমিট ফি সেটা জমা করতে হবে। টোটাল একটা বোটে 5 জন অ্যালাউড। একটা বোটে 3,500 টাকা করে নেয়। আমরা দুটো বোট নিচ্ছি, টোটাল 9 জন যাচ্ছি। আমরা অলরেডি 2,000 টাকা অ্যাডভান্স করেছি পারমিটের জন্য। ওরা ওই অফিস থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অ্যাকচুয়ালি পারমিটটা করাতে হয়। তো রিভার রাফটিংয়ের লোকজন পারমিটটা কালকে করিয়ে রেখেছে। এখন আমরা বেরোবো রিভার রাফটিং পয়েন্টে গিয়ে শুরু হবে আমাদের অ্যাডভেঞ্চারাস রিভার রাফটিং। দেখাবো আপনাকে। চলুন ওঠা যায় গাড়িতে। গাড়ি এসে গেছে। এসে গেছি আমরা রাফটিং পয়েন্টে। আমাদের জন্য বোটও রেডি রাফটিং এর। এটাই পয়েন্ট। মর্নিং। ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, বোটও রেডি। এখন আমরা লাইফ জ্যাকেট পরছি, সেফটি ফার্স্ট। লাইফ জ্যাকেট রাখা আছে সবার জন্য, সবাই লাইফ জ্যাকেট পরবে। ফার্স্ট টাইম রাফটিং করব, রিভার রাফটিং। আমাদের তিস্তা নদীতে হয় রিভার রাফটিং, কিন্তু হয়নি সুযোগ। আর তিস্তা নদী যথেষ্ট খরস্রোতা নদী, তো একটুখানি ভয়ও ব্যাপার আছে, রিস্কের ব্যাপার আছে। এইখানে জলটা অনেকটা শান্ত। আচ্ছা বলে রাখি, এই নদীটার নাম হচ্ছে কামেং নদী। এই কামেং নদীর ওপর আমরা এখন রিভার রাফটিং করব। বাচ্চা পার্টি রেডি, বড় পার্টিও রেডি। ওই যে দুটো বোট। ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি দারুণ। ও দারুণ ব্যাকগ্রাউন্ড। রিভার রাফটিং আগে করেছো? না, আগে করিনি, প্রথমবার করবো। কেমন এক্সাইটমেন্ট, উৎসাহটা আগে দেখেছি অন্যের ভিডিওতে, এবার নিজে করব, সেই জন্য ভীষণ এক্সাইটমেন্টটাই আলাদা। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে তো আরো এক্সাইটেড লাগছে, এত সুন্দর। আর ওয়েদারটা খুব ভালো, একদম ফাটাফাটি। মানে গরমও নেই, ঠান্ডা তো সেভাবে নেই, হালকা হালকা বৃষ্টি পড়ছে। দারুণ, রেডি। ব্যাকগ্রাউন্ডে একটা যে পর্বতমালা একদম আলাদাই। একটা
জলের একটা কলকল আওয়াজটা শোনা যাচ্ছে। রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে একদম নামেরি ন্যাশনাল পার্ক। কলকল কলকল করে জলের আওয়াজটা রোমহর্ষক ব্যাপার। একদম। আর এরা উঠে পড়েছে, আমরা উঠে পড়বো। উঠে পড়েছি সবাই বোটে। একটা মারাত্মক অ্যাডভেঞ্চারাস ব্যাপার। ভয় ভয় লাগছে নাকি? আমার তো ভয় লাগছে না একদম, এদের মহিলা একটু ভয় ভয় লাগছে। কি গো, ভয় লাগছে নাকি? এক্সাইটিং এবং অ্যাডভেঞ্চারাস লাগছে, ভয় তো লাগছে, আমি তো সাঁতার পারি না। আমরা কেউ রাফটিং আগে করিনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, তো সবার জন্য একটা এক্সাইটমেন্ট ব্যাপার। হালকা হালকা জলের ঢেউ আসছে, দারুণ লাগছে। ও এই তেরিকা, এটা কি জেট স্কি রাইডের মতো হচ্ছে? জেট স্কি রাইডে হয় না জলের উপর দিয়ে বেরিয়ে যায়। ও এই পাশে আমাদের বোট আর একটা। আর একটা স্রোত এসে মিশছে ডান দিক থেকে, সামনের দিকটা স্রোতটা মেশার জন্য একটুখানি জলের মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছে, দারুণ। এই 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 দিল একটা ঢেউ ঢেউ। ওইদিকে অ্যাকচুয়ালি বাঁ দিকটা, এই বাঁ দিকটা পুরোটাই হচ্ছে নামেরি ন্যাশনাল পার্কের আন্ডারে, আর এই নদীটা হচ্ছে কামেং নদী। একদম বাঁ দিকটা নামেরি ন্যাশনাল পার্ক। তো এখন যেহেতু সকালবেলা, ওয়াইল্ড লাইফের একটা চান্স আছে সাইটিং হওয়ার। होता है ना, तो ये तो रिजर्व फॉरेस्ट है टाइगर। टाइगर नहीं, कोई भी एनिमल तो हम लोग देख सकेंगे क्या? पाएंगे? दारुण दारुण। अच्छा, ये पानी कितना डीप है भैया? এই জলের ডেপথ বেশি নয়, 10 থেকে 12 ফুট। জলটাও বেশ এখন শান্ত। এই যে আমরা রাফটিংটা করছি, এটা সবাই করতে পারবে, একদম 8 থেকে 80 সবাই করতে পারবে। আর সকালবেলা আসার জন্য ওয়েদারটা আমরা খুব ভালো পাচ্ছি এখন, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, মিষ্টি হাওয়া বইছে, একদম দারুণ। আপনারা যখন এখানে আসবেন এটা করে একদম ট্রাই করবেন। ও এই সামনের বাঁদিকে ভিউটা দেখুন, অসাধারণ। ব্যাকড্রপে মাউন্টেনটা, আর এই পার্কটা দেখা যাচ্ছে পুরো প্রায় জঙ্গলের ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ছে। ওই দিক থেকে আরেকটা স্রোতের আওয়াজ পাচ্ছি, ওইদিকে গেলে বুঝতে পারবো। যারা রিভার রাফটিং বা সাঁতারে একটু ভয় পান বা জলে একটু ভয় পান, তারা এখানে এসে আরামসে করতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে আমরা নর্থ বেঙ্গলে গেলে ভাবি করবো রিভার রাফটিং, কিন্তু ওই খরস্রোতার তিস্তার একটা ভয়কে আমরা এখনো পর্যন্ত জয় করে উঠতে পারিনি। কিন্তু এখানে আপনার জলটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা শান্ত। তো 8 থেকে 80 যেটা বললো অরিন্দরা, সবাই করতে পারবে। হালকা হালকা ঢেউ, হেভি লাগছে একদম। ও সেই লেভেল। ও এইটা কিন্তু হেভি লাগছে, হালকা হালকা। ও দারুণ। এই দেখুন জলটা কিরকম হালকা হালকা ঢেউ। ও চিল একদম। ও জলটা কি ঠান্ডা। ও একদম চিল জল। দুপুরবেলা করতাম, তখন গরম লাগতো। এখন যে সিরিন একটা সিরিন কামনেস, সেটা এনজয় করা যায় ব্যাপারটা। আপনারা যখন আসবেন চেষ্টা করুন সকালবেলা করার, নিস্তব্ধতা যদি অপশন থাকে। সকালবেলা ওয়েদারটাই একদম আলাদা,
জাস্ট এইমাত্র একটা হর্নবিলকে দেখলাম, এত বড় ঠোঁট, পুরো হলুদ কালারের ঠোঁট, ফাটাফাটি। ক্যামেরা থাকলে, দূরের ক্যামেরা থাকলে তার তোলা যেত। প্রচুর পাখি, बहुत बार से नहीं था भाई, बहुत बार। যারা আসছে না তারা প্রচন্ড ভাবে মিস করছে, মিস করবে যখন আমরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ভারত চীন সীমান্তে হিমালয় পর্বতমালার গরিচেন পর্বতশৃঙ্গের থেকে উৎপত্তি কামেং নদীর। 264 কিলোমিটার দীর্ঘ এই কামেং নদী প্রায় 90% অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে যাত্রা করে আসাম রাজ্যে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদে এসে মিলিত হয়েছে। এই নদীর নামের সাথে সামঞ্জস্য রেখে অরুণাচল প্রদেশের কামেং জেলার নামকরণ এবং এই নদীর যাত্রাপথ কামেং জেলাকে পূর্ব ও পশ্চিম কামেংয়ে বিভক্ত করেছে। এই নদীর আশীর্বাদে এই রাজ্যে দুই জনপ্রিয় নামেরি ও পাক্কে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পরিপূর্ণতা অর্জন করেছে, যার ফলস্বরূপ এখানে বিভিন্ন ধরনের ফ্লোরা আর ফauনার উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার 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 কিন্তু ভালো লাগবে। এক্সাইটিং 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 নবীন, ভেরি এক্সাইটিং। পেট ভিজে গেছে পুরো জল ঢুকে। আমারও ভিজেছে। এই রিভার রাফটিংটা আমরা যেখান থেকে উঠলাম, ওই টোটাল রাস্তাটা যেখানে আমরা নামবো, টোটালটা হচ্ছে 18 কিলোমিটার। বেশ অনেকটা রাস্তা, মানে এখানে আমরা জলের মধ্যে, জলের স্রোতে ভেসে যাচ্ছি তো বুঝতে পারছি না রাস্তাটা কতটা, কিন্তু জিজ্ঞেস করলাম অলরেডি 15 কিলোমিটার চলে এসেছি। ঘন্টায় 1 ঘন্টা মতন হলো, 50 মিনিট, আর 3 কিলোমিটার মতন আছে। টোটাল 18 কিলোমিটার, অনেকটা রাস্তা। দারুন দারুন, ও ফাটাফাটি ফাটাফাটি, ব্যাপক লাগছে জায়গাটা। কামেং নদীতে বছরের প্রায় সব মাসে এই ধরনের রিভার রাফটিং করার সুযোগ মেলে, তবে বর্ষাকালে এই নদীর জল অনেকটাই বেড়ে যাওয়ার ফলে রিভার রাফটিং করার মজাও অনেকাংশে বাড়িয়ে দেয়। আপনারা যারা এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে আগ্রহী তারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন। আমরা জাস্ট এসে পৌঁছালাম, এখন হয়ে গেল আমাদের রিভার রাফটিং। 7:15 শুরু করেছিলাম, 8:30 শেষ হলো। এই দেখুন এইখানে আমাদের এখন নামতে হবে। ফরেস্টের লোকজন দাঁড়িয়ে আছে সব। এই আমরা এখন এসে পৌঁছালাম নামেরি ন্যাশনাল পার্কে। এই দেখুন নামেরি ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। এখানে আপনারা চাইলে থাকতে পারেন, এখানে রিসর্ট আছে একটা, রিসর্টে থাকা যায়, কিন্তু আমরা যেহেতু আজকে দিরাং বেরিয়ে যাচ্ছি আমরা থাকবো না। আমরা এখন ব্যাক টু হোটেল, হোটেলে গিয়ে লাগেজ গুটিয়ে আমাদের এখন বেরোতে হবে দিরাং। রিভার রাফটিংয়ের রেশ কাটতে না কাটতেই আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম আজকের মূল গন্তব্য দিরাংয়ের উদ্দেশ্যে। দিরাং যাওয়ার পথে বেশ অনেকগুলি সাইটসিং স্পট আছে, তাদের মধ্যে সর্বপ্রথম জায়গাটি হলো টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার। আমরা ভালুকবাং থেকে বেরিয়ে এখন এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট সাইটসিংয়ের স্পট, এটা হচ্ছে টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার। এখানে ভ্যারাইটি অর্কিডের উপর রিসার্চ হয়, প্লাস এখানে প্রচুর অর্কিডস আছে দেখার জন্য। তবে এখন এখানে ঘুরে দেখব, যতটা সম্ভব তাড়াতাড়ি দেখা যায়, কারণ আমরা একটু লেটে চলছি। বাকি দেখাচ্ছি আপনারা, চলুন। এখানে প্রচুর গাছ রাখা আছে, কিন্তু অর্কিড এখন নেই। এখানে গাছের পেছনে গাছের কোন গাছের কি প্রজাতি তার সাইন্টিফিক নেম লেখা আছে।
ভালুকপং থেকে মিনিট 30 দূরে অবস্থিত এই টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে দেখা মেলে হরেক রকমের অর্কিড ফুলের। 10 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই রিসার্চ সেন্টারে দেখে নিতে পারেন চেনা অচেনা প্রায় 1000 ধরনের অর্কিড ফুলের। এই অর্কিড ফুলের উপস্থিতি ছাড়াও এইখানে এই ফুলের ওপর বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা করা হয়, যা মূলত এই ফুলের বৈচিত্র্যের বিকাশ ঘটাতে ও বিভিন্ন পরিবেশে তাদের পরিসর বাড়ানোর জন্য জোর দেওয়া হয়। এই অর্কিড ফুলের সৌন্দর্য বিশ্ববিখ্যাত এবং এই ফুলের সর্বাধিক উপস্থিতির জন্য অরুণাচল প্রদেশকে ভারতের অর্কিড স্টেটও বলা হয়ে থাকে। অর্কিড ফুলের সৌন্দর্য তার বৈচিত্র্য উপভোগ করার জন্য এইখানে আসা সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এই সময় তাপমাত্রা 20 ডিগ্রি নিচে থাকার দরুন এই সময় অর্কিড ফুল সবচেয়ে বেশি বিকশিত হয়। আমরা এখন অর্কিড দেখে রিভার ভিউয়ের দিকে যাচ্ছি। এখান দিয়ে নদীর একটা ভিউ আছে, দেখাচ্ছি। দেখুন এই সামনে দারুণ। এটা আমরা সকালে যে নদীতে আমরা রিভার রাফটিং করেছি সেই নদী কামেং নদী, সেই কামেং নদীটাই এখান দিয়ে বয়ে যাচ্ছে। বেশ ভালো জলের ফোর্স আছে, তাই না? রাফটিংয়ের সময় এরকমই ফোর্স ছিল, বেশ ভালোই ফোর্স ছিল। কেন আমরা অনেকটা রাস্তা বেশ তাড়াতাড়ি ক্রস করেছি। ইউ আর হেয়ার অন দ্য রাইট ব্যাঙ্ক অফ রিভার কামেং। আমরা এই কামেং নদীর ডান দিকে আছি, আর নদীর ওই পারে হচ্ছে পাক্কে টাইগার রিজার্ভ। এখানে লেখা আছে যে ওই পারটা হচ্ছে পাক্কে টাইগার রিজার্ভ অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে 2-3টে আছে। একটা তো আমরা আসামে ঘুরে এসেছি কাজিরাঙা, এখানে আমরা যেটা সকালবেলা গেলাম সেটা নামেরি ন্যাশনাল পার্ক, আর এই দিকটা হচ্ছে পাক্কে টাইগার রিজার্ভ। এটাও একটা টাইগার রিজার্ভ বা ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ে। এই জায়গাটা অ্যাকচুয়ালি ভালুকপং থেকে দিরাংয়ের দিকে যেতে পড়ে, আর কিছু পয়েন্টস আছে তার মধ্যে এটি একটু অন্যতম। আপনারা যারা ফুল ভালোবাসেন বা ফুল প্রেমী যারা, তাদের এই জায়গাটা ভালো লাগবে। যারা আপনারা ফুল ভালোবাসেন তারা ডেফিনেটলি এখানে আসবেন। এটা অন দ্য ওয়ে পড়ে। টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার থেকে এখন দিরাংয়ের দিকে যাচ্ছি। যে রাস্তাতে যাচ্ছি, রাস্তা তো পুরো কন্ট্রোল করে বিআরও। তার ধারে ধারে এত সুন্দর এরা লিখে রেখেছে, আমরা সাহিত্যকার ভাড়া করেছে বিআরও। সেফটি রিলেটেড সুন্দর সুন্দর কমেন্টস লিখে রেখেছে। চলতে চলতে আমরা এসে পৌঁছালাম সেসা ওয়াটারফল। এটা আরেকটা সাইট সিইং স্পট। এখানে এই হচ্ছে ওয়াটারফল, সামনে দেখুন। দারুণ। এখানে এই ওয়াটারফলে প্রচুর জল। কেমন? নিচে জলটা জমছে। লাস্ট কদিন বৃষ্টি হওয়ার জন্য ওয়াটারফলে প্রচুর জল, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা জল। ট্রেনে এত জল থাকে না, বৃষ্টি হওয়ার জন্য এতটা জল।
ওয়াটারফলে উল্টো দিকে ভিউটা দেখুন কি দারুণ, অসাধারণ ভিউ। রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে, উল্টো দিকে পাহাড়ের রাস্তা, অসাধারণ। মানে অরুণাচল প্রদেশে যা ঢুকেছি 2 দিন হয়েছে, 1.5 দিন হয়েছে বেসিক্যালি, মন মুগ্ধ হয়ে যাচ্ছে একদম, দারুণ। এই রাস্তাটা যাচ্ছে সোজা দিয়ে ওই পার হয়ে, ব্যাকড্রপটা ফাটাফাটি, অসাধারণ ব্যাকড্রপ। সেসা ওয়াটারফল দেখে বেশ কিছুটা এগিয়ে এখন একটা মনাস্ট্রির সামনে এসে দাঁড়ালাম। মনাস্ট্রিটার নাম হচ্ছে দুলদুল থারপালিং। দুলদুল থারপালিং ওই পেছনে দেখা যাচ্ছে। বেশ অনেকটা উঠতে হবে, দেখা যাক। সিঁড়ি, বেশ খাড়াই খাড়াই রাস্তা। বেশ ভালো সিঁড়ি এটা। এইখান দিয়ে সিঁড়ি নিচে নদীটা দেখা যাচ্ছে, কামেং নদী। এই পাড়টা বেশ খাড়াই, সামনের দিকে ওই দিকটা সিঁড়ি আছে। এইখান দিয়ে সিঁড়ি শুরু, হ্যাঁ ওঠাটা ইজি, সিঁড়ি যাচ্ছে। এই জায়গাটা থেকে একটু ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। নিচে নদীটা বয়ে যাচ্ছে, ভ্যালিটা দেখা যাচ্ছে। আমাদের সবচেয়ে ক্ষুদে সদস্য উঠছে, দেখুন তার স্ট্যামিনা। স্ট্যামিনা দেখেছেন? হেঁটে আবার হেঁটে হেঁটে, কোলে না কিন্তু। তা আমরা এর কাছে ফেল। চলো চলো। কি গো, দম ফুরিয়ে গেল নাকি? অনেক দম আছে। হবে 37 ও তুমি গুনতে গুনতে উঠলে কটা স্টেপ? 137 137 স্টেপস, বেশি না, হয়ে যাবে। গুটি গুটি পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। আসো আসো। মানে আপনারা যদি আসেন এখানে ডেফিনেটলি ভিজিট করবেন। একটুখানি আপনাদের উঠতে হবে, কিন্তু ওপরে উঠে যে ভিউটা পাবেন বেস্ট। একটা স্তূপা আছে নিচে, যাবো নিচে, তার ওপরটা দেখি। এই যে ওপরে মন্দির, দুলদুল থারপালিং।
দুলদুল থার্পালিং দেখে আমরা বেরিয়ে পড়লাম আজকের পরবর্তী সাইট সিইং স্পট জামেরি হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। মনেস্ট্রি থেকে মিনিট 5 দূরে অবস্থিত এই হ্যাঙ্গিং ব্রিজ একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। টেঙ্গা ভ্যালিতে অবস্থিত টেঙ্গা নদীর ওপর সবচেয়ে বড় লোহার রডের তৈরি ব্রিজ হলো এই জামেরি হ্যাঙ্গিং ব্রিজ। যেহেতু এটি একটি সাসপেনশন ব্রিজ, তাই এই ব্রিজে একবারে সর্বাধিক 10 জনে যাওয়ার অনুমতি মেলে। হাঁটছি এখন এই ব্রিজের মধ্যে দিয়ে, বেশ দুলছে, ভয় ভয় লাগছে। সামনেটা দেখুন, সব বেশ দুলছে, ভালোই দুলছে, হেভি দুলছে। হেভি লাগছে, দারুণ দারুণ। তলাদিতে পুরো নদী নদী বইছে, খরস্রোতা নদী। কেমন লাগছে? একদম দারুণ দারুণ। আরে দুটো ধরে আসছে। জামেরি হ্যাঙ্গিং ব্রিজ দেখে আবারও পথ চলা শুরু। দিরাং যাওয়ার পথে মাঝে পড়বে একটি নাং মন্দিরও। এই মন্দিরটি ভারতীয় আর্মি দ্বারা নির্মিত ও পরিচালিত। লোক প্রচলিত মতে এই মন্দিরটি বেশ জাগ্রত, তাই রাস্তা ধরে যাওয়ার পথে মন্দিরে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে বহু মানুষ তাদের মনস্কামনা জানান দিয়ে যান। হাতে সময় থাকলে আপনারাও দেখে নিতে পারেন এই নাগ মন্দিরটিকে। আমরা সাইট সিইং করতে করতে এখন যাওয়ার কথা আমাদের দিরাঙে। দিরাঙের রাস্তায় মাঝখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার জন্য রাস্তা বন্ধ। আমাদের লাঞ্চও হয়নি। আমরা এই নাগ মন্দির ক্রস করে এখন টেঙ্গার দিকে এগোচ্ছিলাম। টেঙ্গাতে ভেবেছিলাম লাঞ্চ করব, কিন্তু রাস্তা আটকে গেছে, রাস্তা বন্ধ। ওইখানে ভাঙছে, পাহাড় ভেঙে রাস্তা তৈরি হচ্ছে, যার জন্য রাস্তা এখন বন্ধ। দেখি বললো 10-15 মিনিটে ছাড়বে, 10 মিনিটে ছাড়লে তারপর বেরোবো। কেন ব্যাক করে যাওয়ার অপশন নেই, প্রচুর লাইনের গাড়ি দাঁড়িয়ে গেছে। আমরা এখন দিরাঙের পথে টেঙ্গা ভ্যালিতেই আছি। আবার অনেকটা বেলা হয়ে গেছে, তাই এখানে একটা আর্মি ক্যান্টিন দেখলাম। তো সবাই বললো আর্মি ক্যান্টিনে কী আছে দেখতে। তো আর্মি ক্যান্টিনে ধোসা, মোমো, সিঙ্গাড়া এসব অ্যাভেলেবেল। মশলা ধোসা এসে গেছে, মোমো এসে গেছে। আর্মি ক্যান্টিনে মশলা ধোসা আর মোমো কেমন খেতে? ভালো খেতে বলছে, ট্রাই করে দেখি। অনেক মোটা, মানে এই ধোসার লেয়ারটা অনেকটা মোটা, মানে আমরা যে নর্মালি খাই দোকানে তার থেকে অনেকটাই মোটা। পেটটা ভরবে, একটা খেলে প্রচুর পেট ভরে যাবে। সাথে দিয়েছে সাম্বার, চাটনি, আর এদিকে মোমোর সাথে দিয়েছে চাটনি। সবাই খাচ্ছে, খাওয়া যাক। ভালো, চাটনিটা স্পাইসি আছে। বেশ অবেলায় লাঞ্চ সেরে আমরা শেষমেশ এগিয়ে চললাম দিরাঙের আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা দিরাং মনেস্ট্রির উদ্দেশ্যে, এবং ঘন্টা 2 পরে আমরা পৌঁছালাম দিরাং মনেস্ট্রি। হচ্ছে ডাবল বেড, ছোট বেড আছে, কিন্তু দুজন শোয়ার জন্য ঠিক আছে। তো বেডসাইড টেবিল আছে, টিভি আছে, দুটো চেয়ার, একটা টেবিল, টি টেবিল, এদিকে জানলা, আর এদিকে জিনিসপত্র রাখার জন্য একটা কাপড় আছে। আচ্ছা, গরম জল করার সিস্টেম আছে, কম্বল দেওয়া, টাওয়েল দেওয়া আছে। এইদিকে ওয়াশরুমটা ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইভাবেই শেষ হলো আজকের দিন। কাল আমরা ঘুরে দেখব দিরাঙের দারুণ সুন্দর এই মনাস্ট্রি, আর সাথে দেখব তাওয়াংয়ের যাত্রাপথের অসাধারণ সুন্দর সেলা লেক, সেলা ওয়ার মেমোরিয়াল ও জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল।
আর তারই ভিডিও থাকবে এই পরবর্তী পর্বে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক আর প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।